আমার কাব্য তুমি প্রয়াসী চতুর্থ পর্ব। ছায়া আর নির্ঝরের প্রথম দেখা। রাজশাহী শহরটা স্বপ্নের মতো সুন্দর। প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য বাংলাদেশে অনেক শহরে দেখা যায় না। যেমন সুন্দর মানুষের তৈরি কাঠামো, তেমনি সুন্দর প্রাকৃতিকভাবে হওয়া গাছগুলো। ছায়া এখানে আসার পর একবারের জন্য কোথাও যায়নি, বাড়িতেই ছিল সব সময়ের জন্য। নির্ঝরের হাতে সময় ছিল না ছায়াকে ঘুরে সবটা দেখানোর। তবে ছায়া অ্যাডমিশনের সময় বাবার সঙ্গে একবার রাজশাহী এসেছিল, কিন্তু কপাল খারাপ হওয়ায় চান্স হয়নি তার। তবে সে মুহূর্তগুলো ছায়ার বেশ মনে আছে। বাবা তাকে টি বাদে নিয়ে গেছিল পদ্মার পাড়ে। রাজশাহীর রাস্তার লাইট সিস্টেম আর কাঠগোলাপ গাছগুলো ছায়ার ভীষণ পছন্দ। কাঠগোলাপ ছায়ার প্রিয় ফুল যদিও, বিশেষ করে কাঠগোলাপের ঘ্রাণ ছায়ার অনেক পছন্দ। গাড়ির জানলা দিয়ে ছায়া বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে ব্যস্ত। নির্ঝর কিছু একটা গম্ভীরভাবে চিন্তা করছে। তার চিন্তায় ছায়ার ক্ষতি হওয়ার ভয় সব থেকে বেশি। নিজের অনেক ক্ষতি সহ্য করতে পারলেও ছায়ার কিছু হয়ে যাক সেটা নির্ঝর চায় না। এখন শ্রাবণ মাস, কাঠগোলাপের সিজন না, তাও কিছু গাছে একটা দুটো ফুল দেখা মিলছে। ছায়া সেগুলোর দিকে তাকিয়ে আছে। হঠাৎ এমন সময় ছায়া চোখ যায় একটা হোটেলের দিকে। ছায়া সেই দিকে তাকাতে তার মনে পড়ে যায় 1 বছর 6 মাস আগের কথা। ছায়া যখন বাবার সঙ্গে প্রথম রাজশাহী এসেছিল অ্যাডমিশন টেস্ট দিতে। সেই সময়টাতে ছায়া নির্ঝরকে প্রথম দেখেছিল। অতীত। হোটেল রুমে ছায়া তার সাদা ফাইলটা গুছিয়ে নিচ্ছিল। এমন সময় তৌফিক হাসান এসে বললেন, ছায়া মা, দ্রুত কাজ শেষ করো, ভার্সিটির দরজা বন্ধ হয়ে যাবে আধ ঘন্টা আগে। ও হ্যাঁ বাবা, আমার সব হয়ে গেছে, চলো। সব ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ বাবা, চলো এখন যাই। ছায়া আর তৌফিক হাসান বেরিয়ে পড়ে হোটেল থেকে। হোটেল থেকে ভার্সিটির দূরত্ব প্রায় 30 মিনিটের। আর পরীক্ষার দিন রাস্তায় জ্যাম থাকে অনেক। ছায়া আর তৌফিক হাসান যে রিকশায় ছিল ওই রিকশাওয়ালা বলল, ছায়া যে ভবনে পরীক্ষা সেটা বিশ্ববিদ্যালয়ের পেছন দিকে, তাই সামনের দিকে জ্যামের মধ্যে না গিয়ে যেন ছায়া পেছন দিকে যায়। তৌফিক হাসানও তাতে সায় জানালো। দুজন মিলে ভার্সিটির ভেতরে চলে আসে। কিছু দূর আসার পর ছায়া তার ভবন পেয়ে যায়। তৌফিক হাসানকে বাইরে থাকতে হতো, ভেতরে যাওয়ার পারমিশন নেই। তাই ছায়া বাবাকে বিদায় জানিয়ে ভেতরে চলে আসে। ভেতরে আসার পর ছায়ার সামনে অনেকগুলো রাস্তা। ভবনটা অনেক বড়। নিজের ক্লাসরুমটা ভালো করে চেক করে নেয় ছায়া অ্যাডমিট কার্ডে। তারপর সে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটা ধরে। কিছু দূর গিয়ে ছায়া সামনে দেখতে পায় তারই কলেজের এক বন্ধুকে। ছায়া তার নাম ধরে ডাকে, ফারিয়া। ফারিয়া পেছনে তাকিয়ে ছায়াকে দেখে। হে ছায়া, দাঁড়াও ওখানে, আমি আসছি। ছায়া ফারিয়াকে দেখে বেশ খুশি হয়ে যায়। তাই ছায়া দ্রুত ফারিয়ার দিকে হাঁটতে নিলে কারোর সঙ্গে জোরে ধাক্কা খায়। যদিও সামনের মানুষটাকে ছায়া দেখে পাশে সরে গেছিল, কিন্তু ছায়া আশেপাশে না তাকিয়ে লোকটার সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে ছায়ার হাতে থাকা ফাইলটা পড়ে যায়। ছায়াও নিচে পড়ে যায়। ছেলেটাও পড়ে যায়। ছায়ার কোমরে হাত দিয়ে পাশে সামনে তাকিয়ে যা দেখে তাতে ছায়ার হৃদস্পন্দনের গতি কেমন যেমন থেমে যায়। লম্বা এক সুদর্শন পুরুষ সে, পরনে সাদা শার্ট আর ব্লু জিন্স। দেখে মোটেই ছাত্র বলে মনে হচ্ছে না। ছেলেটা ছাত্রও নয়। ফর্সা লম্বা সিল্কি চুল তার। তার দিকে তাকিয়ে যেন ছায়া পুরো দুনিয়ার কথা ভুলে যাচ্ছে। ছেলেটা এক রাশ বিরক্ত নিয়ে ছায়ার দিকে তাকায়। এর মাঝে ফারিয়া এসে ছায়ার হাত ধরে টান দেয়। আসলে ভিড় ঠেলে আসতে ফারিয়ার একটু সময় লাগে। পরীক্ষার দিন অনেক ভিড় হয়। ছায়ার ধ্যান ফেরে, সে বুঝতে পারে ভুলটা তারই। ছায়া উঠে দাঁড়ায়। সরি, আমি দেখতে পাইনি। ছায়া লোকটার দিকে তাকিয়ে নিচ থেকে তার জিনিসগুলো উঠিয়ে নেয়। ছেলেটা এতটাই গোমড়া মুখ করেছিল যে ছায়া এতবার সরি বলল, তার কোনো উত্তর না দিয়েই চলে গেল। ছায়াও তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফারিয়া ছায়াকে ধরে বলে, ব্যথা পেয়েছিস? না, চল তাহলে, দেরি হয়ে যাবে।
ও হ্যাঁ চল। দুজনে যদিও আলাদা রুম, তবে রুম দুটো একই জায়গায়, যেমন 101 আর 102। ছায়া রুমে এসে ঠিকঠাক হয়ে বসে। অ্যাডমিশন জার্নিতে তার প্রথম এক্সাম এটা। খুব ভয় হচ্ছে তার মনের মাঝে। কিছুক্ষণের মাঝেই স্যাররা চলে আসে, প্রশ্ন দেওয়া হয়, পরীক্ষা শুরু করে তারা। পরীক্ষা ছিল জাস্ট 1 ঘন্টার, 80টা টিক দাগাতে হবে। তবে 25 মিনিটের মাথায় হঠাৎ করে ছায়া যে ছেলের সাথে ধাক্কা খেয়েছিল সেই ছেলেটা সহ ভার্সিটির ভিসি ছায়ার রুমে প্রবেশ করে। ভিসিকে দেখে হলে দায়িত্বরত অধ্যক্ষ কিছুটা অবাক হয়। 3জন ছিলেন ডিউটিতে। তাদের মধ্যে একজন গিয়ে বলেন, স্যার কি হয়েছে? এখানে ছায়া হাসান নামে কেউ পরীক্ষা দিচ্ছে? ছায়া দাঁড়িয়ে পড়ে। ভিসির পাশে সেই ছেলেটাকে দিকে তাকায়। মেজর সাহেব দেখুন তো, ইনি নাকি? হ্যাঁ, এটাই সেই মেয়েটা। ছায়া ভেতরে এবার ভয় ঢুকে যায়। ছেলেটার সঙ্গে ভুল করে ধাক্কা লেগেছিল আর সরি তো বলেছিল। তাহলে কি হয়েছে এখন? সে কি তবে অনেক বড় অন্যায় করে ফেলেছে? ছায়া ভয়ে ভয়ে বলে, দেখুন আমি ইচ্ছে করে করিনি, আমি ভুল করে ধাক্কাটা দিয়েছিলাম। ভালো কথা, ভুল করে ধাক্কা লেগেছিল মানছি। আমার কার্ডটা কেন নিয়েছো? আপনার কার্ড? কিসের কার্ড? আমি কোনো কার্ড নিইনি। ছেলেটা এবার ভ্রু কুঁচকে ছায়ার ফাইলের নিচ থেকে তার 13 কার্ডটা বের করে বলে, তাহলে এটা কি? আসলে তখন এমনভাবে বিষয়গুলো ঘটে গেছিল যে ছায়া খেয়াল করেনি নিজের জিনিসগুলোর সাথে সামনে থাকা লোকটার কার্ডটাও তুলে নিয়েছিল। আর মেজর সাহেবের কাছে কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা চুরি করে কেউ নিয়ে গেলে অনেক সমস্যা হতে পারে। ছায়া এখানে নির্দোষ, তবে মেজরদের চোখ সবসময় সন্দেহই খোঁজে। এ মা, আমি জানিই না, বিশ্বাস করুন আমি এটা তুলিনি। তাহলে এটা আসলো কীভাবে? স্যার বিশ্বাস করুন, আমি সত্যি জানি না। আমার পরীক্ষা আর মাত্র 30 মিনিট বাকি স্যার, আমাকে দাগাতে দিন। পরীক্ষা শেষে আপনার সব উত্তর দেব আমি। ভিসি ছায়া এবং নির্ঝরের দিকে এগিয়ে আসে। মেজর নির্ঝর, আমার মনে হয় মেয়েটা সত্যি নির্দোষ। বুঝেনি এটা তোমার কার্ড। নির্ঝর আরেকবার ছায়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখে, এরপর বেরিয়ে আসে। ভিসিও সবাইকে পরীক্ষা দিতে বলে চলে যায়। সেখানে 15 মিনিট কেটে যায়। এই 15 মিনিটের লসের কারণে ছায়ার পরীক্ষা খারাপ হয়। মনটা খারাপ করে ছায়া বাবার কাছে আসে। তার চান্স হয় না। তবে রুক্ষ সেই নির্ঝরকে তার ভীষণ ভালো লেগে যায়। মনের মাঝে কেন জানি না ওই রুডি চেহারাটা আটকে যায়। ছায়া জানে না নির্ঝরের এসব মনে আছে কিনা। তবে ছায়া নির্ঝরকে ইনস্টাতে খুঁজে বের করে, ফেসবুকেও বের করে। তবে বেহায়া মেয়েদের মতো নির্ঝরকে জ্বালায়নি, শুধু ফলো দিয়েছিল। নির্ঝর ব্যাক করেনি, তাই সেও আর এইসব নিয়ে ঘাটাঘাটি করেনি। তবে তখন থেকে ছায়ার মনে নির্ঝরের ছবিটা গেঁথেছিল। আর ওই তখন থেকেই ছায়া নির্ঝরকে একটু একটু করে ভালো লাগা শুরু করে। পুরোনো দিনের কথা মনে পড়তেই ছায়ার ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটে ওঠে। ছায়াকে হঠাৎ করে হাসতে দেখে নির্ঝর জিজ্ঞেস করে, কি ব্যাপার, হাসছো কেন? এমনি কিছু কথা মনে পড়ে গেল। কি কথা? তেমন কিছু না। নির্ঝরও আর জোর করল না। চৌধুরী বাড়িতে অনেকগুলো রান্নার সুবাস মো মো করছে। চারিদিকে নতুন রান্না করা খাবারের ঘ্রাণ। প্রায় 3 ঘন্টা জার্নি করে নির্ঝর আর ছায়া বাসার অনেকটা কাছেই চলে এসেছে। মিসেস চৌধুরী ফোন করেছিল, ওরা বাসার কাছে চলে এসেছে। বিষয়টা জানতে পেরে তিনি খুব দ্রুত নোহাকে বললেন তিন্নি আর রাহিকে ডেকে আনতে। নোহা শাশুড়ি মায়ের কথার উপরে চলে গেল। নোহা তিন্নি আর আদনানের রুমে নক করে, আসবো? হ্যাঁ নোহা এসো। আপু ওরা চলে এসেছে, তোমরা নিচে এসো। ও চলে এসেছে? রাহি তো ঘুমাচ্ছে, দাঁড়াও ওকে ডাকি। তিন্নি আলতো করে রাহিকে ডাকে, মাম্মা, তোমার নতুন মাম্মি আর নিঝর চলে এসেছে, দ্রুত উঠে পড়ো যান। রাহি পিট পিট করে চোখ খুলে তাকায়, সত্যি? সত্যি। রাহি লাফ দিয়ে উঠে বসে। এর মাঝে বাড়িতে গাড়ি প্রবেশ করার শব্দ শোনা যায়। নোহা, মাম্মি ওরা এসে গেছে, আমাকে কোলে নাও। নোহা হেসে রাহিকে কোলে তুলে নেয়। নিচে চলে আসে দুজন। ছায়া আর নির্ঝর সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে।
মিসেস চৌধুরী এগিয়ে আসে। নির্ঝর মাকে জড়িয়ে ধরে। ছায়াও শাশুড়িকে সালাম করে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ আম্মু, ভালো আছি। নোহা, তিন্নি, রাহি, সবাই নিচে এসো। এই যে আমার বড় মা। তোমার কান্নার জন্য আমাকে এত পথ পাড়ি জমাতে হয়েছে। রাহি নির্ঝরের কোলে ওঠে। আমি তোমাকে অনেক মিস করি নির্ঝর। নির্ঝর হাসে। ছোট থেকেই রাহি তাকে নির্ঝর বলে ডাকে। তিন্নি আদনান প্রথমে আপত্তি করলেও নির্ঝর সব সময় বলেছে রাহি ওর মেয়ে, যা ইচ্ছা তাই বলে ডাকুক। চৌধুরী পরিবারের প্রথম ছোট বাবু রাহি, তাই আদরটাও একটু বেশি। নির্ঝর রাহিকে কোলে নিয়েই সবার সাথে কথা বলে। ছায়াও সবার সাথে কথা বলে। কী রে আপু, কেমন আছিস? এই তো অনেক ভালো, তোকে দেখে আরও ভালো লাগছে। ছায়া বোনকে ননদকে জড়িয়ে ধরে। সবার শেষে ছায়া আদনানের সামনে আসে। আসসালামু আলাইকুম ভাইয়া। আদনান ছায়ার কথা শুনে ধ্যান আসে। সে এতটা সময় ধরে কিছু ভাবছিল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ছায়া? শরীর কেমন এখন? আছি ভাইয়া, ভালো। মিসেস চৌধুরী ওদের কথার মাঝেই বলে, অনেক হলো কথা। নির্ঝর, যা ফ্রেশ হয়ে আয়। আজ আদনান বাবাও বাড়িতে আছে, আমরা একসাথে খেতে বসি। ঠিক আছে। নির্ঝর রাহিকে নামিয়ে দেয়। রাহি তার জন্য আনা চকলেট আর খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ছায়া নির্ঝরের সাথে রুমে চলে আসে। বিয়ের পর মাত্র একটা রাত থেকেছে এই রুমে ছায়া। ভেতরে আসতেই তাদের বিয়ের প্রথম দিনের কথা মনে পড়ে যায়। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে দেখে তার বউ যেন কী চিন্তা করছে। নিশ্চিত বিয়ের দিনের কথা। নির্ঝর কিছু না বলে ছায়াকে পাজা করে তুলে নেয়। হঠাৎ করে নির্ঝরের এমন কাজে ছায়া থতমত খেয়ে নির্ঝরের শার্ট খামচে ধরে। আরে কি হয়েছে? এই বাড়িতে দুটো বাথরুম থাকলেও এখন যাওয়া যাবে না, তাই ভাবছি বউ নিয়ে গোসল করি। সমস্যা কি বলো? এই না, আমি পরে যাচ্ছি, আপনি আগে যান। নির্ঝর ছায়ার কথায় পাত্তা না দিয়ে ছায়াকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আরে দাঁড়ান, আপনি বুঝছেন না, আমি জামা খুলে গোসল করি। সমস্যা কি? আমি দেখি নাই এমন কিছু আছে তোমার শরীরে? ছায়া এবার লাল হয়ে যায়। কি বেহায়া লোক রে বাবা। নির্ঝর এক টানে ছায়ার জামার চেন খুলে ফেলে। দেখুন। দেখব তো যান, এই জন্যই তো জামা খুলছি। কি বেহায়া আপনি। তোমার জন্য সব হতে পারি। ছায়া নির্ঝরের বুকে ঘুষি দেয়। নির্ঝর ছায়ার হাত ধরে ওকে দেওয়ালে চেপে ধরে। ছায়ার ঠোঁটগুলো দখল করে নেয়। ছায়া বেচারি পড়েছে মহা বিপদে। নির্ঝরের এমন হুটহাট আক্রমণ ছায়াকে বড্ড বেশি বিরক্ত করে। শাওয়ারের পানি দুজনের শরীরে গড়িয়ে মেঝেতে পড়ছে। কিছু সময় পর দুজনে বাইরে আসে। ছায়া চুলগুলো একটু শুকিয়ে আঁচড়ে নেয়। নির্ঝরও বেরিয়ে আসে। দুজন একসাথে নিচে যায়। চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য একসাথে দুপুরের খাবার খায়। দুপুরের খাবার শেষে যে যার রুমে বিশ্রামের জন্য যায়। ছায়া বিছানায় শোয়া মাত্রই চোখ বন্ধ করে নেয়। নির্ঝর ছায়াকে নিজের বুকে টেনে আনে। ছায়াও কিছু বলে না। নির্ঝরের শরীরে যে অসম্ভব সুন্দর ঘ্রাণ, সেটা ছায়া ভীষণ পছন্দ করে। চোখ বন্ধ করে নির্ঝরের বুকে মাথা দিয়ে শুয়ে আছে ছায়া। নির্ঝর তার নিজের কোনো ভাবনায় ব্যস্ত। এমন সময় ছায়া বলে ওঠে, আমাকে ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ যাব। কোথায় যাবে? যেটা আপনার পছন্দের জায়গা, সেখানে যেতে চায়। নির্ঝর ছায়ার চুলে বিলি কেটে দিতে দিতে চিন্তা করে, মেয়েটা অদ্ভুত সুন্দর। রাজশাহীতে তার এত ব্যস্ততা ছায়া মেনে নিয়েছে। নির্ঝরের কেন জানি না ভালোবাসাটা বেড়ে যাচ্ছে দিনকে দিন। ভালোবাসা বাড়ার সঙ্গে সঙ্গে হারাবার ভয়টাও বাড়ছে। নির্ঝর হঠাৎ করেই ছায়াকে নিজের কাছে টেনে নেয়। কি হয়েছে? কিছু না। আমাকে আপনার মধ্যে ঢুকিয়ে নেবেন নাকি? পারলে তাই করতাম। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে আছে। ছায়া এমন পিটপিট চাহনি নির্ঝরের ভীষণ ভালো লাগে। নির্ঝর হেসে ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। নির্ঝর ছায়ার উন্মুক্ত হাত দুটো বিছানায় চেপে ধরে। ধীরে ধীরে দুজনে কেমন মাতাল হয়ে যেতে লাগে। নির্ঝর ছায়ার ঠোঁট ছেড়ে গলায় নেমে দুটো চুমু খেতেই দরজায় ঠক ঠক শব্দ।
নির্ঝর মাথা উঠিয়ে নেয়। ছায়া চোখ খুলে পাশের দিকে তাকায়। তখন আবারও ঠকঠক শব্দ। নির্ঝর ছায়ার উপর থেকে উঠে দরজা খুলে দেয়। তিন্নি দাঁড়িয়ে। কিরে আপু, ভেতরে আয়। ছায়া ততক্ষণে নিজের ওড়নাটা ঠিক করে বিছানায় বসে পড়েছে। বিরক্ত করলাম? না আপু, বিরক্ত কেন করবে? তিন্নি এসে ছায়ার পাশে বসে। রাজশাহী গিয়ে তো গোবর গণেশটা কোথায় বেড়াতে নিয়ে গেছে? ছায়া নির্ঝরের দিকে তাকায়। গোবর গণেশ? এই, এটা কিন্তু ঠিক না আপু। তুই ওকে এই নাম কেন বললি? মেজর নির্ঝর সবার জন্য আপনি মেজর হলো আমার কাছে আমার ছোট ভাই, তাই চুপ থাকুন। যা বলছিলাম, গেছো কোথাও? না আপু, আপনার গোবর গণেশ ভাইটা আমায় কোথাও নিয়ে যায়নি। আমি জানতাম, এই জন্যই আমি ঠিক করেছি আজ তোমায় সব জায়গা ঘুরিয়ে দেখাবো, তোমার বরের প্রিয় জায়গাগুলো। আমিও সেটাই বলছিলাম। তাহলে রেডি হও, আমরা পরিবারের সবাই মিলে যাই। ঠিক আছে আপু। ভাই, তুইও রেডি হয়ে নে, ড্রাইভ করতে হবে কিন্তু। কথাটা বলে তিন্নি চলে যায়। নির্ঝর তিন্নি যাওয়ার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, আপু একটু পরে আসলে বউকে আরেকটু আদর করা যেত। 30 মিনিট পর সবাই রেডি হয়ে নিচে এসেছে। ছায়া একটা সাদা রঙের গোল জামা, ওপর লাল সুতোর কাজের জামা পরেছে, লাল ওড়না, লাল প্যান্ট, হাতে নির্ঝরের নামের চুড়ি, গলায় সাধারণ চেন, তবে সবই সোনার। ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো আঁচড়ে সামনে বেঁধে ছেড়ে দিয়েছে। ছায়াকে এই সাধারণভাবেই কি সুন্দর দেখাচ্ছে। আদনান দাঁড়িয়ে ছায়ার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। আদনানের মাথায় যে মারাত্মক কোনো প্ল্যান আছে তা দেখেই বোঝা যাচ্ছে। নির্ঝর ছায়ার হাতটা ধরে বসে, ছায়াও নির্ঝরের হাত ধরে। নির্ঝর বুঝতে পারে আদনানের চাহনি, প্রিয়তমার দিকে খেয়াল থাকে তার। ওরা ভীষণ খুশি। মিসেস চৌধুরীর থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে যায়। সবাই যেহেতু একসাথে বের হয়েছে, তাই নির্ঝর কোনো খোলামেলা জায়গায় যেতে একবারে নারাজ। সে কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনার করতে বাসায় ফিরতে চায়। যদিও তিন্নি একটু জোর করছিল, চল কোথাও পার্কে থেকে ঘুরে আসি বা অন্য কোথাও, তারপর না হয় রেস্টুরেন্টে যাওয়া যাবে। কিন্তু নির্ঝর একবারে রাজি নয়। প্রতিটা সেকেন্ড ছায়ার হাত ধরে রেখেছিল নির্ঝর, কোনোভাবেই তার হাত ছাড়া যাবে না। ছায়া যদিও সাদামাটা মানুষ, তার এইসব রেস্টুরেন্টের থেকে খোলা হাওয়া, প্রকৃতির মাঝে কোনো জায়গা বেশি পছন্দ হতো। কিন্তু নির্ঝরের যে রাগ, এমনি তিন্নির সাথে কথা কাটাকাটি করছে, এর মাঝে ছায়া বেড়ি দিলে হয়তো রাগটা কন্ট্রোল করতে পারবে না সে, তাই ছায়া কিছু বলেনি। নির্ঝরের কথা মতো সবাই একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে খাবারগুলো খাওয়া ছাড়া তেমন কোনো মজাই করা হয় না। রাত 9টার দিকে সবাই বাড়িতে চলে আসে। বাইরের আবহাওয়া ভালো না, প্রচুর বেগে হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া, যা জানান দিচ্ছে এখন বৃষ্টি হবে। এখন না হলেও কিছুক্ষণের মধ্যেই হবে। মিসেস চৌধুরী ওদের ফোন করে বলেছে চলে আসতে। ওরা নতুন বউদের একটু মানাগুনা করে রাখতে হয়, এভাবে খোলামেলা চলা উচিত নয়। আদনান ও শাশুড়ির কথায় সবাইকে নিয়ে বাড়ি চলে আসে। রাহি ঘুমিয়ে গেছে, তাই বাড়িতে ফিরে যে যার রুমে চলে যায়। নির্ঝর ছায়াকে ফ্রেশ হতে পাঠিয়ে একটা জরুরি ফোন অ্যাটেন্ড করতে একটু বাগানের দিকে যায়। ছায়া নিরিবিলি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে কমফোর্ট জামা কাপড় পরে বের হয়। ছায়া বাথরুমের দরজা খুলে এক পা বাইরের দিকে রাখতেই হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। ছায়া যেখানে ছিল সেখানেই ফ্রিজ হয়ে যায়। এমনিতেও মেয়েটা রাতের অন্ধকারে ভয় পায়। ছায়া ধীর গলায় নির্ঝরকে ডাকে, মনে সাহস নিয়ে, নির্ঝর, নির্ঝর, আপনি কোথায়? কোথায় আপনি? কিন্তু নির্ঝরের পাল্টা কোনো জবাব আসে না। ছায়া কেমন প্যানিক অ্যাটাক লাগছে। সে নিজের বিছানার সামনে এসে হাতড়াতে থাকে, তবে ফোনটা খুঁজে পাচ্ছে না। এমন সময় দরজা ঠেলে কেউ ভেতরে আসার শব্দে ছায়া সামনে তাকায়, তবে মনে হচ্ছে পুরো বাড়ির লাইট অফ হয়েছে। সামনে বিদঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মেজর, আপনি ওটা? মেজর, সারাদিন
দেখুন, আমার ভীষণ ভয় হচ্ছে। ছায়া বুঝতে পারছে কেউ তার দিকে এগিয়ে আসছে। দেখুন মেজর, আমার কিন্তু ভয় হচ্ছে। আপনি ওটা মেজর। এমন সময় হঠাৎ লাইট চলে আসে। ছায়ার ঠিক এক হাত সামনে ছায়া আদনানকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকের চরম সীমায় পৌঁছে যায়। আপনি? ভাইয়া, আপনার কিছু লাগবে? নির্ঝর কই? আপনি এভাবে এগিয়ে আসছিলেন কেন? ছায়ার প্রশ্ন শুনে আদনান কিছু বলবে তার আগেই কোত্থেকে নির্ঝর উড়ে এসে ছায়াকে ছোঁ মেরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। সব কিছু এত দ্রুত হয়েছে যে আদনান বা ছায়া কেউই বিষয়টা বুঝে উঠতে পারেনি। আপনি এখানে কি করছেন ভাইয়া? নির্ঝর। ছায়া ভয়ে চিল্লাচ্ছিল। তাই তো এলাম। ছায়া নির্ঝরের বুক থেকে মাথা উঠিয়ে বলে। কিন্তু আমি তো নির্ঝর নির্ঝর বলে চিল্লাচ্ছিলাম। কই, আপনি তো বললেন না আপনি নির্ঝর নন? ছায়ার প্রশ্ন শুনে আদনানের কপালে রাগের ভাঁজটা বেশ মোটা হয়। বাহ, পিচ্চি বুড়ি, তুমি তো দেখি সব মনে রাখো। নির্ঝর ছায়াকে নিজের সঙ্গে আরও মিশিয়ে নেয়। ভাইয়া, এখন সমস্যা নেই, আমি আছি ওর কাছে, আপনি আসতে পারেন। আপু বোধহয় আপনাকেই খুঁজছে। আদনান কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। আদনান বেরিয়ে আসতে নির্ঝর রুমের দরজা বন্ধ করে দেয়। ছায়াকে নিজের আরও কাছে নিয়ে আসে। ছায়াকে এইভাবে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলেই চলে যাবে। ছায়া বিষয়টা বুঝতে পারছে, তবে নির্ঝরের ভয়ের কারণটা স্পষ্ট নয় তার কাছে। আপনার কি হয়েছে মেজর? নির্ঝর ছায়ার মাথাটা নিজের বুকের মাঝে উঠিয়ে বলে। ভালোবাসতে চাই, অনেক গভীরভাবে। কথাটা বলে নির্ঝর ছায়াকে নিয়ে বিছানায় চলে যায়। ছায়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে, ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। কিছুক্ষণের মাঝে ছায়াও সেই নেশায় মাতাল হয়ে যায়। সারাদিন যে এত জার্নি করেছে তার বিন্দুমাত্র ক্লান্তি নির্ঝরের মাঝে নেই। সেই ছায়ার জামাটা কখন খুলে ফেলেছে ছায়া বাধাও দেয়নি। নির্ঝরের সাথে সেও তাল দিচ্ছে। ছায়ার বুকের মাঝে নির্ঝরের দাঁতের সূক্ষ্ম কামড়গুলো যেন অদ্ভুত সুন্দর লাগে নির্ঝরের কাছে। তুমি শুধু আমার। কথাটা বলে নির্ঝর ভালোবাসার মাত্রা বাড়িয়ে দেয়। রাত 2টো, বাইরে ঝুম বৃষ্টি। ছায়াকে মাত্র নিজের থেকে আলাদা করেছে নির্ঝর। ছায়া মাত্র ঘুমিয়েছে। নির্ঝর ছায়াকে বুকে নিয়ে শুয়ে আছে। মেয়েটা যেভাবে ঘুমোচ্ছে আগামীকাল সকালে দ্রুত সে উঠবে না। নির্ঝর ছায়াকে নিজের এত কাছে রেখেছে, তাও কেন জানি না দূর ঠেকছে। ফ্ল্যাশব্যাক। যখন নির্ঝর কথা বলছিল বাগানে, নির্ঝর কথা বলছিল তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ায় নির্ঝরের মনে সবথেকে প্রথম ছায়ার ভয়ের কথাটা আসে। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দ্রুত উপরের দিকে আসতে চাইলে তিন্নি আটকে ধরে। ভাই, কোথায় যাচ্ছিস? আপু, তুই এখানে কেন? দেখ না, আদনানকে বললাম গিয়ে দেখো কারেন্ট এমন করলো কেন। সে যে অন্ধকারে কোথায় হারালো, ফ্ল্যাশ লাইট জ্বালাতে আর খুঁজে পাচ্ছি না। একটুকু সময়ের মাঝে গেল কোথায়? আদনান রুমে নেই? না। তুই একটু দেখ মেন সুইচে কি হয়েছে। কথাটা বলে নিঝর ঝড়ের গতিতে রুমে আসে। তিন্নি বেশ অবাক হলেও সত্যি সত্যি মেন সুইচ অফ করা। তিন্নি সেটা উঠিয়ে উপরের দিকে আসে। আর নির্ঝর গিয়ে দেখে ছায়ার সামনে আদনান দাঁড়িয়ে। ফ্ল্যাশব্যাক এন্ড। ছায়াকে নিয়ে ভয় আর অসঙ্গ দুটোই নির্ঝরে দিন দিন বাড়ছে। মেজরের এত বুদ্ধিও কেমন শয়তানি বুদ্ধিগুলোর কাছে হার মানছে। এদিকে আদনানের সমস্ত সত্যি পরিকল্পনা সম্পর্কে না জানতে পারলেও কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না, আবার বিষয়গুলো এত সহজে জানাও যাচ্ছে না। তবে নির্ঝর এটা কনফার্ম যে আদনানের কোনো সমস্যা আছে। কারণ সেদিন বিয়েবাড়িতে যখন আদনান ছায়াকে বলেছিল 1 গ্লাস পানি এনে দিতে, সেই দিন আদনান স্বয়ং ছায়াকে অজ্ঞান করে গাড়িতে লুকিয়ে রাখে। নির্ঝর সেটা দেখে ফেলে। তবে আদনানের আসল ইন্টেন্স জানার আগে সে দেখতে পায় আদনান ছায়ার মুখে বেশ বাজেভাবে টাচ করছে। সেটা দেখে নির্ঝরের মাথা বিগড়ে যায়। তার সম্পর্কে অন্য কেউ হাত দেবে এটা সে চায় না। যদি ছায়ার দোষ থাকতো তবে আদনান কখনো ছায়াকে অজ্ঞান করে এখানে এভাবে নিয়ে আসতো না। নির্ঝর বুঝতে পারে সমস্যা কিছু আছে, তবে কি সমস্যা তা বোঝার আগে নির্ঝরের মাথায় এটাই আসে, আর সেটা হলো ছায়াকে এখন তার নিজের করে নিতে হবে। সারা জীবনের জন্য মেজর নির্ঝরের নাম দিয়ে দিতে হবে।
তবেই তার খাঁচার পাখি আটকা পড়বে। ওভাবে দূর থেকে কখনোই ছায়াকে সে পাহারা দিয়ে রাখতে পারবে না। সেই দিনের পর কি হবে না চিন্তা করেই নির্ঝর ছায়ার সাথে রুড হয়ে বিয়েটা করে নেয়। সকালে সবাই ঘুম থেকে একটু দেরি করে ওঠে, তবে মিসেস চৌধুরী ছেলে মেয়েদের জন্য সকালে উঠে নিজের হাতে রান্না করেছেন। নির্ঝর মায়ের হাতের যে কোনো খাবার খুবই পছন্দ করে, সেটা চিন্তা করেই মিসেস চৌধুরী সকাল সকাল রান্না শুরু করেছে। ঘুম ভাঙতে ছায়া বুঝতে পারে সে নির্ঝরের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে ওঠে। সেই দিন মানুষটা তাকে জোর করে বিয়ে না করলে এত সুন্দর সকাল দেখাই হতো না। ভাবতেই অবাক লাগে ছায়ার। জীবনের রাস্তা দিয়ে চলতে কোথা থেকে কোথায় না চলে এলো। নির্ঝরকে নিজের থেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে আসে ছায়া। শ্বশুর বাড়িতে আছে তাই গোসল করে একটা শাড়ি পরে নেয়। এতগুলো শাড়ি বিয়েতে পেয়েছিল। মূলত ছায়ার মা কিছু পাঠিয়েছে, মিসেস চৌধুরী কিছু দিয়েছে, আর এসে এসে দেখে দিয়ে গেছে। তবে সেসব তো আর পরা হয় না, তাই আজ ভাবল শাড়িই পরুক সে। শাড়ি পরে বাইরে আসতে দেখলো নির্ঝর চোখ ডলছে। বিষয়টা এত কিউট লাগছে ছায়ার। নির্ঝরের কাছে গিয়ে বলে, ফ্রেশ হয়ে আসুন, অনেক বেলা হয়েছে। নির্ঝর ভালো করে চোখ খুলে সামনে ছায়াকে শাড়িতে দেখে বেশ অবাক হয়। তবে তার সুন্দরী যে অসম্ভব সুন্দর। ছায়াকে নিজের কাছে টেনে আনে। এ মা, কি হচ্ছে এগুলো, ছাড়ুন। না না, ছাড়বো না। না ছাড়ুন। তাহলে আমার মর্নিং কিস। গিয়ে ফ্রেশ হয়ে আসুন, তারপর সব। হুম। ছায়া এবার নির্ঝরের মুখটা ধরে নিজের দিকে ঘোরায়। বলছি, একটা কথা বলবো। হঠাৎ করেই ছায়ার গলার স্বর বদলে গেছে। সেটা শুনে নির্ঝর একটু অবাক হয়। কি হয়েছে? আব্বু আম্মু। আম্মু কথা বলে, আব্বু বলে না। আমি ও বাড়িতে যাব, নিয়ে যাবেন? তৌফিক হাসানের কথা বলার সময় ছায়ার গলা ধরে আসছিল। নির্ঝর বুঝতে পারে বিষয়টা। আসলেই তো তৌফিক হাসান সেই যে রাগ করেছেন। এত কঠিন মানুষ মেয়েটার সঙ্গে একটু কথাও বলেনি। আমি দেখছি, মন খারাপ করো না। নির্ঝর ছায়ার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। ছায়াও চুল আঁচড়ে নিয়ে নিচে চলে আসে। মিসেস চৌধুরী এর হাতের রান্নায় অনেক গুণ, খুব সুন্দর ঘ্রাণ বের হয়। ছায়া গুটি গুটি পায়ে শাশুড়ির কাছে চলে যায়। আম্মু, কি রান্না করছেন? মিসেস চৌধুরী হেসে উত্তর দিলেন, এই তো মা, রান্না শেষ। নির্ঝর, তমা, অয়ন, তিন্নি, আদনান, ওদের একটু ডেকে দাও তো মা। ছায়া শাশুড়ির কথায় সম্মতি জানায়, আবার উপরে চলে আসে। সব থেকে প্রথম রুমটা হলো আদনান আর তন্নির। ছায়া দরজায় নক করে। তন্নি আপু আছো? ছায়ার কণ্ঠ শুনে আদনান ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। রুমে তিন্নি বা রাহি কেউই নেই। আদনান তাও বলে, এসো ছায়া, তিন্নি বাথরুমে। আদনানকে ছায়ার কেমন জানি লাগে। তিন্নি বাথরুমে শুনে ছায়া বলে, সমস্যা নেই ডাক্তার ভাইয়া, আপনি আসুন নিচে, আপু রাহিকে নিয়ে। আম্মু ডাকছিলেন খেতে, তাই এসেছি। আমি নিচে যাচ্ছি। ছায়া ফিরে নিচের দিকে হাঁটা ধরে। আদনান দ্রুত রুম থেকে বের হয়ে ছায়ার হাত ধরবে, এমন সময় কারো শক্ত হাত আদনানের হাত ধরে বসে। ছায়া বেখেয়ালি মানুষ, বড্ড বেখেয়ালি। পেছনের বিষয়গুলো খেয়াল না করেই নিচে চলে যায়। আদনান হাত ধরা মানুষটার দিকে তাকায়। নির্ঝর খুবই ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে আদনানের দিকে। কি ব্যাপার শালাবাবু, আপনি এভাবে ধরে রেখেছেন কেন আমাকে? ধরে রেখেছি যাতে এই হাত আমার ভালোবাসার শরীরে স্পর্শ না করতে পারে। আদনান মৃদু হাসে। অনেকগুলো বছর ধরে আমি তোমাকে দেখছি, তোমাকে বেশ ভালো করেই চিনি। কাউকে হঠাৎ করে এত ভালো কিভাবে লাগলো? নির্ঝর আদনানের কথায় বিশ্ব জয় করা বাঁকা হাসি দিয়ে বলে, যার সাথে যার বিয়ে লেখা। কথাটা বলে নির্ঝর নিচে চলে আসে। আদনান পায়ের নিচে থাকা পাপোশটাকে কুচলে দিচ্ছে। জীবনে প্রথম কারোর কাছে হেরে গেছে বলে মনে হচ্ছে। হারবো না নির্ঝর, হারবো না। কিসের হারবে না ভাইয়া? নোহার কণ্ঠ শুনে আদনান একটু ঘাবড়ে যায়। নোহা, তুমি এখানে? না, আপনি বিড়বিড় করছিলেন নির্ঝর ভাইয়ার কাছে হারবেন না। কিসের হারবেন না? তেমন কিছুই না।
শালা দুলাভাইয়ের মশকরা করছিলাম, নিচে এসো, আম্মু খেতে ডাকছে। কথাটা বলে আদনান নিচে চলে যায়। নোহার কেন জানি না বিষয়টা ভালো লাগে না। ভ্রু কুচকে কিছু সময় চিন্তা করে, তারপর ভাবে হয়তো তারই মনের ভুল। সবাই একসাথে খাবার খাওয়ার পর লিভিং রুমে বসে গল্প করছে। এমন সময় বাইরে কালো হয়ে আসে, মেঘ করেছে, বৃষ্টি হবে। ছায়া চৌধুরী বাড়ির বাগানের দিকে তাকায়, তার বেশ ভালো লাগছে দৃশ্যটা। নির্ঝরের ফোন আসে, নির্ঝর উঠে যায় সেখান থেকে। তিন্নি রাহিকে নিয়ে ওপরে যায়, মেয়েটা ঘুমাবে। মিসেস চৌধুরী আর নোহা রান্নাঘরে চলে এসেছে। ছায়া উঠে বাগানের দিকে হাঁটা ধরে। সুন্দর মেঘ করেছে, মেঘের একটা অদ্ভুত গুণ আছে, মনের অবস্থার সাথে কেন জানি বেশ মিশে যেতে পারে। মেঘ যদি হঠাৎ করে কাঁদে তবে বুঝতে হবে মন খারাপের উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছে। যদি ডেকে ডুকে কাঁদে তবে সেটা আনন্দ বহন করে। ছায়া এগিয়ে আসে, বাগানে নানা রকমের ফুল, কি সুন্দর গোলাপ, একটা ছিঁড়ে ছায়া। ফুল গাছেই সুন্দর, তবে এত ফুলের মাঝে একটা ছিঁড়তে মন চাইল। দুপাশে ঘাস আর মাঝখানে একটা রাস্তা, ছায়া সেই রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় বৃষ্টি শুরু হলো। দূর থেকে দাঁড়িয়ে ছায়ার বৃষ্টি উপভোগ করাটুকু কেউ দেখছে। সে আর কেউ নয়, আদনান। তার মুখে একটা শয়তানি হাসি। এগিয়ে যাও ছায়া, আরেকটু এগিয়ে যাও। ছায়া এগোতে যেতেই হঠাৎ করে স্লিপ করে। স্লিপ করার সঙ্গে সঙ্গে ছায়া পেছন হয়ে মাটিতে পড়ে, আর সঙ্গে সঙ্গে ছায়ার নিঃশ্বাস আটকে যায়। এত বেশি ব্যথা পেয়েছে, কিছু বলতে পারছে না, মুখে কোনো শব্দ নেই। ছায়া যে কাউকে ডাকবে, কিন্তু তার যে নিঃশ্বাস নেওয়া বা ছাড়ার কোনোটাই হচ্ছে না, মুখে কোনো শব্দ নেই। এদিকে নির্ঝর ফোনে কথা বলা শেষ করে লিভিং রুমে কাউকে না দেখে বাগানের দিকে তাকায়। ছায়াকে রাস্তায় পড়ে থাকতে দেখে নির্ঝর দ্রুত সেদিকে ছোটে। নির্ঝর আস্তে আস্তে 10 মিনিট কেটে গেছে। ছায়া বৃষ্টিতে পড়ে আছে, নিঃশ্বাস নিতে না পারার কারণে ছায়ার জ্ঞান যায় যায় অবস্থা। নির্ঝর দ্রুত এসে ছায়াকে উঠিয়ে ধরে। এই ছায়া, কি হয়েছে ছায়া? ছায়া কোনো কথা বলছে না, বলতে পারছে না। হাত দিয়ে বোঝাতে চাইছে সে নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে। নির্ঝরের শার্ট খামচে ধরে রেখেছে ছায়া। নির্ঝর এদিক ওদিক তাকিয়ে দেখে আদনান পকেটে হাত গুজে সবটা দেখছে। বুঝতে আর বাকি নেই সেই কোনো কিছু করেছে। নির্ঝর জোরে তিন্নিকে ডাকে। তিন্নি, ভাইয়া। এর ডাকে দ্রুত বের হয়। সবাই দৌড়ে আসে। ছায়ার এমন অবস্থা দেখে নোহা প্যানিক করা শুরু করে। আদনান ভাই, দেখুন না, দেখুন, ওকে একটু দেখুন। আদনান এবার চিন্তিত হয়ে বলে, আমি দেখছি। আদনান নির্ঝরের কোলে থাকা ছায়ার পিঠে হাত দেয় আর নির্ঝরের দিকে তাকিয়ে থাকে। এরপর একটা টান দেয়। আদনানের টান খেয়ে ছায়ার নিঃশ্বাস ফিরে আসে। কোনো মতে সে নিঃশ্বাসটা নিতে পারছে। আদনান নির্ঝরের কানে ফিসফিস করে বলে, ছুতে দেবে না? এত জেদ ভালো নয়। দেখো, নিজেই তাকে ছুঁয়ে দেওয়ার জন্য আকুতি করলে। কথাটা বলে সেখান থেকে সরে আসে। সবাই ভিজে গেছে। ছায়া এত ব্যথা পেয়েছে, নড়তে পারছে না। নির্ঝরে ফর্সা মুখ লাল হয়ে গেছে। সে দ্রুত ছায়াকে নিয়ে ওপরে চলে আসে। নির্ঝর ছায়ার জামাটা পাল্টে দে বাবা। মিসেস চৌধুরীর কথায় শুধু হুঁ জবাব দিল নির্ঝর। ছায়াকে রুমে এনে ওয়াশরুমে নিয়ে যায় নির্ঝর। ছায়ার অবস্থা তার সহ্য হচ্ছে না, আর আদনানের কাজে তার রক্ত গরম হয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে ছায়া বেশি গুরুত্বপূর্ণ, তাই সে দ্রুত ছায়ার জামা বদলে দেয়। ছায়াকে এনে বিছানায় শুয়ে দেয়। মেয়েটা এখনো নিঃশ্বাস নিচ্ছে, যেন তার ভীষণ কষ্ট হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। মেঘে ঢাকা আকাশ আরও কালো বর্ণ ধারণ করেছে। একধারে বৃষ্টি হচ্ছিল এতক্ষণে, এখন একটু থেমেছে। তবে আকাশটা যেন আবার কান্না করে দেবে সেই রকমই দেখাচ্ছে। নির্ঝর ছায়ার পাশেই বসে আছে। সে কখন খাবার খাইয়ে ওষুধ দিয়েছিল, তারপরেই ছায়া ঘুমিয়ে গেছে, আর ওঠে না ঘুম থেকে। মিসেস চৌধুরী আর নোহা নিচে ছিল, দুজনে একসাথে বসে আছে। নোহা ছায়াকে নিয়ে ভীষণ চিন্তিত। মা বাবাকে এখনো বলেনি, যদি তারা শুনে তারাও চিন্তা করবে। আসলে ছোট থেকেই ছায়ার শরীরটা বেশ একটা ভালো থাকে না, বিশেষ করে ওর হঠাৎ হঠাৎ প্যানিক অ্যাটাক আর নেফ্টোফোবিয়া
তার জন্য তৌফিক হাসান ভীষণ ভয়ে থাকতো সবসময়। নোহা, জি মা। ছায়া পড়ে গেল কি করে? ও তো আমাদের সাথেই ছিল, তাই না? আসলে মা, আমরা তো চলে এলাম যে যার মতো। তারপর ও বাগানে গেছিল, একা একাই গেছিল। মিসেস চৌধুরী নোহার দিকে তাকিয়ে থাকে। আসলে হয়েছিল কি? কিছুক্ষণ আগে তখন মিসেস চৌধুরী রুমেই ছিল। মিসেস চৌধুরী এর রুম থেকে বাগানটা দেখা যায়। উনি কথা বলতে বলতে জানলার কাছে এসে দেখেন আদনান বাগানের রাস্তায় বসে কিছু একটা করছে। তবে বিষয়টা তিনি অতটা আমল করেননি, কারণ আদনান যেখানে খুশি সেখানে যেতে পারে। কিন্তু আদনানের যাওয়ার পরেই ছায়ের অ্যাক্সিডেন্টের বিষয়টা এত অদ্ভুতভাবে মিলছে কেন? মিসেস চৌধুরী আর কিছু বলে না। এই বিষয়গুলো নিয়ে নির্ঝরের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। নোহা, যাও একটু খাবার নিয়ে যাও ওদের রুমে। ঠিক আছে মা। অয়ন আসবে একটু পর, ওকে বাইরে পাঠিয়েছিলাম। ও আসলে একটু খেয়াল করিও। আমি রুমে যাচ্ছি, আমার ভালো লাগছে না। ঠিক আছে মা। মিসেস চৌধুরী ওপরে চলে যায়। নোহা চা নাস্তা নিয়ে উপরে আসে। নির্ঝর আর ছায়ার রুমে এসে আওয়াজ করে, ভাইয়া। ভেতর থেকে নির্ঝর বলে, নোহা এসো। নোহা খাবার নিয়ে ভেতরে চলে আসে। ভাইয়া, এগুলো কোথায় রাখবো? ইস আপু, তোমাকে এসব কে করতে বলল? আরে ভাইয়া, সমস্যা নেই, এখানে রাখো। নোহা খাবারটা টেবিলে রাখে। ছায়ার দিকে এগিয়ে আসে। ছায়া চোখ খুলে তাকায়। আসলে নোহার কণ্ঠে শুনে ঘুম ভেঙেছে ছায়ার। নোহা ছায়ার মাথায় হাত বুলায়। কিরে, শরীর ভালো লাগছে? আপু, মাথা ব্যথা করছে রে। চা এনেছি, আমি চা খেতে চাই। ওঠ তাহলে। ছায়া নোহার হাত ধরে উঠে বসে। সামনে নির্ঝর নিরিবিলি ছায়াকে দেখছে। ছায়া সামনে তাকিয়ে একবার বোনের দিকে তাকায়। নে, চা খা। অয়ন হয়তো চলে আসবে, আমি নিচে যাই। কথাটা বলে নোহা চলে যায়। নির্ঝরও হাতে চাটা নিয়ে ছায়ের কাছে বসে। কি হয়েছে? কি হবে ভাবছি। নোহা তার বরকে নাম ধরে ডাকে। আর এদিকে আমার বউ আমাকে আপনি থেকে তুমি পর্যন্ত বলতে পারল না। পারবো না তুমি বলতে, আপনিই সুন্দর, তাই নাকি? হুম। নির্ঝর হাসে। হুম, আপনি বলো, সমস্যা নেই। মিসেস চৌধুরী আর নির্ঝর দুজনে বসে আছে। রুমে এই মুহূর্তে পিন পিন নীরবতা। নীরবতা ভেঙে নির্ঝর বলে ওঠে, বিষয়গুলো কি লক্ষণীয় না মা? হুম, আমাকে ভাবাচ্ছে সব কিছু। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার আশেপাশে। মা, তুমি এত চিন্তা করো না, তোমার প্রেশার বেড়ে যাবে। আমার তিন্নি আর রাহির যেন কিছু না হয়। নির্ঝর নির্ঝর এই মুহূর্তে ভীষণ চিন্তায় পড়ে গেছে। কি বলবে সে? মাকেই বা কি সান্ত্বনা দেবে? আসলে এই বিষয়গুলো কেমন ঘটছে, কেনই বা ঘটছে? চলো ডিনার করতে যাই। ছায়া তো ডিনার করতে নিচে আসতে পারবে না। সমস্যা নেই, আমি ওকে নিচে নিয়ে আসব। না, অসুস্থ মানুষ দরকার নেই। মা, আমরা তো আর বেশি দিন নেই, তাই না? কথাটা বলে নির্ঝর চলে যায়। আসলে মায়ের মনটা ভালো হয়ে যাবে সবাই একসাথে ডিনার করলে। এই জন্যই নির্ঝর চাইছে সবাই একসাথে ডিনার করুক। নির্ঝর রুমে গিয়ে দেখে ছায়া বসে আছে, ফোনে কিছু করছে। নির্ঝর এসে ছায়ার সামনে দাঁড়ায়। ছায়া ফোন রেখে নির্ঝরের দিকে তাকায়। চলো নিচে গিয়ে ডিনার করি। কিন্তু আমার তো, আমি নিয়ে যাচ্ছি। আসলে মায়ের মনটা ভালো না, সবাই একসাথে ডিনার করলে তার ভালো লাগবে। ঠিক আছে। ছায়া দুহাত বাড়িয়ে দেয়। নির্ঝর হেসে ছায়াকে পাজা কোলে তুলে নেয়। ছায়াকে নিয়ে নিচে আসে। সবাই সেখানে বসে আছে। নির্ঝর আর ছায়াকে পাজা কোলে তুলে নিচে এসেছে, এটা দেখে আদনানের একটু বেশি রাগ হচ্ছে। তিন্নির দিকে তাকিয়ে দেখে তিন্নি হাসছে। আদনান তিন্নির কানের কাছে এসে বলল, হাসছো কেন? খুব মজা লাগছে বিষয়টা? আজব মজা না, ওদের ভালোবাসা সুন্দর। হুম, এভাবে বউকে নিয়ে আসাটা বেহায়াপনা। আদনান, ও কোমরে পায়ে ব্যথা পেয়েছিল। তো কি হয়েছে? তুমি থামো। নির্ঝর ছায়াকে নিয়ে ডাইনিং টেবিলে বসায়। একসাথে সবাই মিলে খাবার খায়। রাতে ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। ছায়া শুয়ে আছে। নির্ঝর ওয়াশরুম থেকে বের হয়ে ছায়ার পাশে শুয়ে পড়ে। ছায়াকে নিজের বুকে নিয়ে আসে। মানুষের বুকে ছায়া কেন জানি ভালোবাসা খুঁজে পায়। কি অদ্ভুত ভালো লাগা! চোখ বন্ধ করলেই ভালোবাসার টের পাওয়া যায়। ছায়া মুগ্ধ নির্ঝরের ব্যবহারে।
নারীর পাশে যখন তার ব্যক্তিগত পুরুষ ঢাল হয়ে থাকে তখন পৃথিবীর সব নেগেটিভিটি কেটে যায়। হাজার জন যদি তাকে ভুল বলে, শুধুমাত্র তার ব্যক্তিগত পুরুষ তাকে সঠিক বললেই হলো। ওই হাজারজন মানুষের ভুল বলাটাও তখন হালকা হয়ে যায়। যদি কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে, তবে সে কতটা সুন্দর তা দেখে নয়, তার চরিত্র দেখেই ভালোবাসবে। নারী কেন জানি না তার ব্যক্তিগত পুরুষকে জীবনের সব কথা বলতে পারে। সেই মেয়েটা সত্যি খুব ভাগ্যবতী, যার ব্যক্তিগত পুরুষ তার প্রতিটা কথা ধৈর্য সহকারে শোনে। ভালোবাসা সুন্দর, শুধু একটু গুরুত্ব দেওয়া শেখা প্রয়োজন। চলবে।